সুধীমণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে অগণিত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং মোবারকবাদ, রমজানের শুভেচ্ছা। আশা করি সকলেই খুব ভালো থাকতে চেষ্টা করছেন। রমজান চলছে, আমরা কি খাবো কি খাবো না, আমরা ডায়াবেটিক নন ডায়াবেটিক, খাওয়া দাওয়ার উপরে রমজানে একটা অনেক প্রভাব এবং চাপ আছে। শুধু পরিবারের বয়স্কদের না, ছোটদের মাঝে অনেক একটা চাপ থাকে যে আমরা একটা ভালো খাদ্য পরিবেশন করবো এবং একটা ভালো খাদ্য খাবো। এখন ভালো খাদ্য কি, তেল চর্বি নাকি ফলমূল নাকি পান্তা ভাত, এই বিষয়গুলি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। আমাদের সাথে আছে ডক্টর আহমেদ ইমরান কবির, দীপু FCPS মেডিসিন এবং MD/GS। এর আগেও উনি রমজানে ডায়াবেটিকের রোগীদের নিয়ে অনেক কথা বলেছেন এবং আমরা ইতিমধ্যেই শুনেছি, আপনারা অনেক উপকৃত হয়েছেন। আজকে তার কাছে রমজানের খাদ্যাভ্যাস এবং এই বিষয়গুলি নিয়ে আমরা বেসিক্যালি আলাপ করব। ডক্টর ইমরান, আপনার কাছে আমার প্রথম জানতে চাওয়া সেটা হচ্ছে এই যে রমজান চলছে, এই রমজানের মধ্যে ডায়াবেটিক বলেন নন ডায়াবেটিক রোগী বলেন, খাওয়া দাওয়া কেমন হওয়া উচিত নর্মালি যদি বলি? ধন্যবাদ আপনার চমৎকার প্রশ্নের জন্য। আপনি জেনে থাকবেন যে এর আগে আমি একটা প্রোগ্রামে, আপনাদের এই প্রোগ্রামে আমি বলেছি যারা ডায়াবেটিক রোগী যারা রমজানের সিয়াম সাধনের অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস আগে তারা চিকিৎসকের পরামর্শক্রমে তারা রমজান মাসে প্রতিদিন কতটুকু ক্যালোরি সেবন করবেন সেটা বলা হয়েছে। তো ওই ক্যালোরি অনুযায়ী টোটাল ওই ক্যালোরি মেনটেন করে উনি রমজান মাসে প্রতিদিন খাবেন। তবে এক্ষেত্রে শুধু ক্যালোরিটা ফিক্সড থাকবে, বাট ওই ক্যালোরির অধীনে কোন কোন খাবার উনি খাবেন সেটা সমন্বয় করার সুযোগ রয়েছে। যদি উনি এই ক্যালোরি খাবারটা পরিমাণ মতো না খান, এর চেয়ে কম খান বা বেশি খান, সেক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়ার ঝুঁকি রয়েছে, এটাও বলেছি। আর যারা ডায়াবেটিক রোগী নন তাদের ক্ষেত্রে রমজান মাসে মুখরোচক খাবার খাওয়ার ক্ষেত্রে ভালোই স্বাধীনতা রয়েছে। আমরা সাধারণত রমজান মাসে আমাদের গুড়, ছোলা, পেঁয়াজু, হচ্ছে খেজুর, বিভিন্ন ধরনের ফল, রকমারি যে ইফতারি, এই জিনিসগুলো ওনারা খাওয়ার ক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে অবশ্যই স্বাধীনতা অনেক বেশি। তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে অত্যধিক ভাজা পোড়া জাতীয় খাবার এটা আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। অত্যধিক চর্বি বা স্নেহ জাতীয় খাবার এটাও অ্যাভয়েড করা উচিত। এবং আরেকটি বিষয় যেটা, আমরা যে খাবারগুলো খাবো ওই খাবারগুলো যেন বিশুদ্ধ হয়, রিসাইকেলড খাবার না হয়, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমি এর আগে যে পানি শূন্যতার কথা বলেছিলাম, এটা যেমন ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে সত্যি, এটা নন ডায়াবেটিক বা যাদের ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রেও কিন্তু পানি শূন্যতার ঝুঁকির বাইরে ওনারা নন। এজন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি এবং রসালো ফলের পাশাপাশি আমাদের বাসায় বানানো বিশুদ্ধ ফলের রস সেটা পর্যাপ্ত পরিমাণে সেবন করা, যাতে আমাদের প্রেশার না কমে এবং ইলেকট্রোলাইটসের কোনো ঘাটতি তৈরি না হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে এসে যায় যে রমজানে ইফতারের আগে বা পরে অনেকেই কমপ্লেন করে তার মাথা ব্যথা হয় অনেকেরই, এবং মাথাটা কিছুটা ঘোরায়। এইটার কি কারণে এটা করা এবং কি করলে এটা আপনার ভালো হওয়া যায়? আপনি যে প্রশ্নটি করেছেন আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেউ যদি ধরেন যে কেউ ইফতারের আগে তার মাথায় ব্যথা হচ্ছে বা ইফতারের আগে কারো মাথা ঘোরাচ্ছে, এটা কিন্তু একটি খুবই অ্যালার্মিং সিমটম। কারণ এর পেছনে হাইপোগ্লাইসেমিয়ার কারণে এটা হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া কি, কেন হয়, এটা আমি এর আগে একটু পর্বে বলেছি। এটা হচ্ছে রক্তে সুগারের মাত্রা কমে যাওয়া। সাধারণত এটা আপনি বলেছেন ইফতারের আগে, হ্যাঁ, এটা আসলে ইফতারে জাস্ট আগ মুহূর্তেই হয়। এটা রমজান মাসে দিনের শেষ ভাগে বেশি হয়। আচ্ছা, এটা মাথা ঘুরানো বা মাথা ব্যথার পাশাপাশি চোখের দৃষ্টি ঝাপসা দেখা, এর পাশাপাশি খুব বেশি দুশ্চিন্তা বোধ করা, বুক ধরফর করা, অস্থির লাগা, হাত পায়ে কাঁপুনি হওয়া, এই জিনিসগুলোও থাকে। সেক্ষেত্রে পাশাপাশি সাথে সাথে যে রক্তে সুগারের আমাদের দেখতে হবে, সেটা যদি 3.9 এর নিচে হয় তাহলে কয়েক চামচ, 3 থেকে 4 চামচ সুগার আমাদের খেতে হবে, অথবা দ্রুত মিষ্টি জাতীয় খাবার সেবন করতে হবে। আর খাবারের পরও যে আমাদের যে মাথা ঘুরানো বা মাথা ব্যথার যে সমস্যাটি তৈরি হয়, সেটিও কিন্তু একবারে আনকমন নয়। এর কারণ হচ্ছে যখন আমরা অনেকক্ষণ রোজা রাখার পর, না খেয়ে থাকার পর আমরা যখন ইফতারটা করি তখন আমাদের পেট কাজ করা শুরু করে। এর কারণে পেট আমাদের খাবার পরিপাক করা শুরু করে এবং এর কারণে পেটের চারপাশে আমাদের রক্ত প্রবাহ বেড়ে যায় বা পেটের চারপাশে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। এখন স্বাভাবিকভাবেই আমাদের পেটের চারপাশে যখন ব্লাড সার্কুলেশন বা রক্ত প্রবাহ বেড়ে যায়, মস্তিষ্কে রক্ত প্রবাহ স্বাভাবিকের চেয়ে কিছুটা কমে যেতে পারে বা কিছু কমে যায়। আর এই রক্তর প্রবাহর মস্তিষ্কে স্বল্পতার কারণে আমাদের এই মাথা ঘুরানো
বা মাথা ব্যথার যে অবস্থাটা সেটা তৈরি হতে পারে। আচ্ছা আচ্ছা। তো আপনি বলছেন যে আপনার জুস বা ওয়াটার কন্টেন্ট যদি বেশি হয়, এর থেকে পরিত্রাণ ধীরে ধীরে পাওয়া কি সম্ভব? জি, আসলে জুস বা ওয়াটার কন্টেন্ট এক্ষেত্রে ম্যাটার নয়। আপনি যে মাথা ঘোরানোর কথা বললেন না, এখানে আরেকটি বিষয় রয়েছে। পর্যাপ্ত পরিমাণে যদি রমজানে রোজা রাখার পর উনি পর্যাপ্ত পরিমাণে পানীয় সেবন না করেন এবং পর্যাপ্ত পরিমাণে যদি ইলেকট্রোলাইট সমৃদ্ধ যে ফলগুলো বা ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার, আমি ইলেকট্রোলাইট বলতে সোডিয়ামকে বোঝাচ্ছি, ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার যদি উনি সেবন না করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওনার ব্লাড প্রেশার স্বাভাবিকের চেয়ে কিছু কম থাকার সম্ভাবনা রয়েছে। আচ্ছা। সেটাও কিন্তু মাথা ঘোরানোর ক্ষেত্রে একটা নিয়ামক হিসেবে কাজ করে। আচ্ছা আচ্ছা। তো আমাদের মাথা ঘোরানোর দুইটি ফ্যাক্টর, একটা হচ্ছে সার্কুলেশন কমে যাওয়া, আরেকটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার না খাওয়া। সেক্ষেত্রে রোগীদের পরামর্শ হচ্ছে রোগীদের প্রতি ওনারা যেন যে খাবারগুলি ইলেকট্রোলাইটস রয়েছে পর্যাপ্ত পরিমাণে, যেমন ধরেন যে নন ডায়াবেটিক রোগী হলে খাবার স্যালাইন খেতে পারেন, কিংবা রসালো ফল খেতে পারেন, ডাব খেতে পারেন, মানে জলীয় খাদ্য, জলীয় খাবার যেগুলোতে পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম রয়েছে। আরেকটা খুব কমন সমস্যা হয় রমজানে, ডায়াবেটিক নন ডায়াবেটিক সব ধরনের পেশেন্টের পেটে একটু ব্যথা হয়। এই ব্যথাগুলো যে হয়, এটা আসলে কারণ কি, নিরাময় কিভাবে করা যায়? আসলে এটা খুব সাধারণ একটি সমস্যা এবং খুব কমন একটি সমস্যা। দেখা যায় যে রমজান মাসে আমরা যে খাবারগুলো খাই, আমরা সারাদিন কিন্তু খাই না, সারাদিন রোজা রাখি এবং ইফতারের সময় যখন আমরা খাই, একটা বড় সময় ফাস্টিং থাকার পর আমরা অনেক সময় দেখা যায় যে ইফতারে যে খাবারগুলো খাই, অনেক সময় দেখা যায় যে সেখানে ছোলা হয় বা ছোলা বা বুট হয়, অনেক সময় ভাজা বেগুনি হয়, ভাজা পেঁয়াজু হয়, অনেক সময় কাবাব হয়, তেলে ভাজা কাবাব, বা অনেক সময় ডালডা বা ঘিয়ে ভাজা কাবাব, অনেক সময় গ্রিল খাই। আসলে এই খাবার যেগুলো, এই খাবারগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাসিডিটির জন্য দায়ী। অ্যাসিডিটি এবং আরেকটি রোগ রয়েছে, অ্যাসিডিটির ছোট ভাই বলতে পারেন বা অ্যাসিডিটির বড় ভাই বলতে পারেন, চার্ট বলা হয়, যেটা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এক হচ্ছে এই খাবারগুলো অ্যাসিডিটি তৈরি করে এবং আমরা যখন ইফতারে খাই তখন তো সাধারণত নিয়ন্ত্রণ করে খাই না, তখন আমরা বেশিই খাই। তো একদিকে হচ্ছে নিয়ন্ত্রিত খাবার না খাওয়া, বেশি খাওয়া এবং অ্যাসিডিটি সমৃদ্ধ খাবার খাওয়া, এগুলো আমাদের অ্যাসিডিটি তৈরি করে। আর আরেকটি জিনিস যেটা হচ্ছে যে গ্যাস্ট্রোএন্টেরাইটিস, মানে একবার আমি এই অসুখে ভুগেছিলাম। সেটা হচ্ছে যে বাইরে ইফতার করেছিলাম, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে বাইরে ইফতার করলে আমাদের নিশ্চিত হয়ে নিতে হবে যে এই খাবারটা রিসাইকেল খাবার না, এটা আগের দিন বা তার আগের খাবার না। অনেক সময় দেখা যায় যে ওনারা ওই যে খাবারটা বিক্রি হয় না, ওইটা ফ্রিজে রেখে পরের দিন ওই খাবারটা আবার অনেক সময় দিয়ে দেন, বা অনেক সময় এই কাজটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে এই বাসি খাবার, এটা খেলে অনেক সময় গ্যাস্ট্রোএন্টেরাইটিসের প্রবলেম হয়ে আমাদের ডায়রিয়া, বমি, এই জ্বর থাকা, এই সমস্যাগুলো তৈরি হতে পারে। তো আমাদের ক্ষেত্রে না, তাহলে কি রমজানে আপনার ভাজা পোড়া না খেয়ে সিদ্ধ বেশি খেয়ে খাওয়া কি ভালো? রমজানে এখন যেটা, সেটা হচ্ছে যে ভাজা পোড়া জাতীয় খাবার খেতে পারেন, তবে দুইটি শর্ত। এক হচ্ছে বাসায় বানানো এবং রিসাইকেলড অয়েলে না। আমরা যে পোড়া তেলে না ভাজা খাবার, সয়াবিন তেলে ভাজা বা ধরেন যে রাইস ব্র্যান অয়েল তেলে ভাজা কিংবা সানফ্লাওয়ার অয়েলে ভাজা, ওই তেলটা যেন ফ্রেশ হয় এবং তেলটা যেন পোড়া না হয়, মানে একবার ব্যবহৃত, একবার ব্যবহৃত। আচ্ছা আচ্ছা। আরেকটা সম্পর্ক আছে, রমজানে আমরা বিভিন্ন ধরনের ফুড আমরা বাড়িতে আনি, ফল তো আনি, এছাড়া আমরা মাংস শাসি খাবারগুলো সবচেয়ে বেশি আনি, যেমন খুব প্রোটিন খেতে চেষ্টা করি। আসলে এই যে প্রোটিন, কার্বোহাইড্রেট, আসলে রমজানে কোন খাওয়াগুলো আসলে সুষম? শুধু রমজানের জন্য না, আসলে আমাদের সারা বছরের জন্যই আমাদের একটাই শর্ত, সেটা হচ্ছে আমি যেই খাবারটাই খাবো ওটা ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার হতে হবে। সুস্বাস্থ্যের জন্য ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার, এটা হচ্ছে পূর্ব শর্ত। মানে রমজানের আলাদা কোনো খাবার? রমজানে আলাদা কোনো খাবার বলতে যেটা, আমি যেটাই খাই না কেন সেটা আমার ব্যালেন্স ডায়েট হবে। সেটার ভিতরে প্রোটিন, আমাদের কার্বোহাইড্রেট এবং আমাদের ফ্যাট, সেটা নিয়ন্ত্রিত মাত্রায় থাকতে হবে। এবং রমজান মাসে আমাদের অত্যধিক মাত্রাতিরিক্ত ওজন বৃদ্ধি যেন না হয়, সেজন্য আমাদের কার্বোহাইড্রেট এবং প্রোটিনের পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের টোটাল খাবারের মধ্যে ফ্যাট যেন কোনোভাবেই 30%-এর বেশি না হয়। মানে আমরা যদি 1 কেজি খাই, আমরা 300 গ্রামের বেশি অবশ্যই ফ্যাট খাবো। জি, 300 গ্রামের যে কম বেশি না। ধন্যবাদ। আরেকটা খুব রিলেটেড প্রশ্ন ছিল, ওই যে আপনার রমজানে কিন্তু আমরা খুব দুধ কলা খুব খাই, দই খাই, এত বেশি আমরা দুগ্ধজাত পদার্থ আমরা
মানে খাবার আমরা খাই। তো এই ক্ষেত্রে যদি কোনো সাজেশন থাকে যে কতটা আসলে এটা কি খাওয়া কি খুব বেশি উপকারী না অপকারী? ধন্যবাদ। আপনার আসলে দুধ তো কমন খাবার একটি। এখন যদি এরকম থাকে যে কারো দুধ এবং দইয়ের প্রতি হ্যাঁ, বা দুধ জাতীয় খাবারের প্রতি আগে থেকে তার কোনো সীমাবদ্ধতা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তো রমজান মাসে এই দুইটা খাবার তো ওনারা আগে থেকেই খান না, আগে থেকে রেস্ট্রিক্ট করে চলেন। যেমন ধরেন ল্যাকটোজ ইনটলারেন্স একটি রোগ রয়েছে, Alright. যেক্ষেত্রে ওনারা দুধ সহ্য করতে পারে না। হ্যাঁ। আবার কিছু কিছু আইবিএস এর রোগী রয়েছে, আইবিএস এর রোগী বা ইরিটেবল বাউল সিনড্রোমের রোগী, এটা কমন রোগ, সবার ক্ষেত্রে না। ইরিটেবল বাউল সিনড্রোমের কিছু রোগী 20 থেকে 30% রোগী যারা আছেন, তারা অনেক সময় তাদেরও এই দুধ জাতীয় খাবারের ক্ষেত্রে একটি অস্বস্তি তৈরি হয়, পেটের পীড়া তৈরি হয়। তো এই ধরনের রোগী ছাড়া যদি এরকম হয় যে তার স্নেহ জাতীয় খাবার বা ফ্যাট ইনটেকের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, যেমন ধরুন যে আগে থেকে কারো লিভার ডিজিজ রয়েছে, ফ্যাটি লিভার রয়েছে, কিংবা মনে করেন যে আগে থেকে কারো কোলেস্টেরল রক্তে হাই, বা কিংবা কেউ দীর্ঘমেয়াদী হৃদরোগের জটিলতায় ভুগছেন, সেক্ষেত্রে তার যদি দুধ খাবার ক্ষেত্রে বা দুধ জাতীয় খাবারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থেকে থাকে, সেক্ষেত্রে দুধ জাতীয় খাবার রেস্ট্রিক্ট করাটাই হচ্ছে মানে চিকিৎসকের পরামর্শ। এছাড়া বাকি যারা আছেন, যারা সুস্থ সবল জীবনযাপন করছেন আগে থেকে, তারা প্রতিদিন 1 থেকে 2 কাপ দুধ মানে খেতে পারবেন। আচ্ছা, এবার লাস্টে সবার শেষে জানতে চাওয়া, এই যে আমরা তো রমজানে সাধারণত 2 বেলায় সবচেয়ে বেশি আমরা আহার করি, একটা হচ্ছে সেহরি আর একটা হচ্ছে ইফতার। সেহরি কেমন হওয়া উচিত, ইফতার কেমন হওয়া উচিত? সেহরিতে সাধারণত আমাদের যেটা, সেটা হচ্ছে যে ইফতারের কথা আগে বলছি। ইফতারে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে আমাদের সহজ পাচ্য খাবার খাওয়া উচিত, আচ্ছা, যেটা আমি আগে বলেছি যে অ্যাসিডিটি তৈরি না করে এ ধরনের খাবার। আচ্ছা। আমরা ধরুন যে আমরা যেই খাবারের মধ্যে, এটা আগেই বলেছি, পূর্ব শর্ত সুস্বাস্থ্যের সুষম খাবার। হ্যাঁ। এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, নিয়ন্ত্রিত মাত্রায় প্রোটিন এবং ফ্যাট থাকতে হবে। এও বলেছি যে এর মধ্যে কোনোভাবেই ফ্যাট কন্টেন্ট 30%-এর বেশি হওয়া চলবে না। এবং আরেকটি বিষয় যে আমরা সাধারণ ভাষায় যেটা খেতে পারি, আমরা ছোলা খেতে পারি। ছোলা ধরেন যে এটা চিকিৎসকের পরামর্শক্রমে, আমি আবার বলছি, যেটা বারবার বলছি, চিকিৎসকের পরামর্শক্রমে টোটাল যে আমাদের ক্যালোরি ইনটেক এটা ফিক্সড রাখতে হবে। আমরা খাবারের পরিবর্তন করে আমরা খাবারের সমন্বয় করতে পারি, কিন্তু টোটাল ক্যালোরি ইনটেকে কোনো চেঞ্জ করা যাবে না। আমরা ছোলা খেতে পারি, 1-2টি পেঁয়াজও খেতে পারি, কিংবা আমরা 1-2টি বেগুনিও খেতে পারি। একটি মজার বিষয় হচ্ছে যে এই খাবারগুলো কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। পেঁপে, লেটুস পাতা, বাঁধাকপি, এই খাবারগুলো ভালো। এই যে পেঁয়াজ, বুট, এগুলো কিন্তু আপনি জেনে থাকবেন যে এগুলো কিন্তু লো গ্লাইসেমিক ইনডেক্স ফুড, এদের গ্লাইসেমিক ইনডেক্স কিন্তু কম। যদি এটি বিশুদ্ধ তেলে বা যে মানে তেলটা পোড়া নয় বা একদম ফ্রেশ অয়েলে যদি এটা ভাজা হয়, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খারাপ নয়, এটা কিন্তু ভালো, যদি এটা কোনো ধরনের অ্যাসিডিটি তৈরি না করে থাকে, কারণ এটা গ্লাইসেমিক ইনডেক্স লো। আমরা ধরুন যে সবজি খেতে পারি, সবজির মধ্যে যেমন ধরেন যে আমরা লেটুস পাতা খেতে পারি, অনেক সময় অনেকের বাঁধাকপি খাওয়ার অভ্যাস রয়েছে, আমরা শাক সবজি পর্যাপ্ত পরিমাণে খেতে পারি। এছাড়া ফলের মধ্যে আমরা একটি আপেলের অর্ধেক খেতে পারি, পেয়ারা খেতে পারি, শসা, গাজর, এর পাশাপাশি আমাদের ক্ষীরা, এগুলোর গ্লাইসেমিক ইনডেক্স খুবই লো, আমরা পর্যাপ্ত পরিমাণে খেলেও আমাদের সুগার ওরকম বাড়ে না। এছাড়া আমাদের যেই ফলগুলো কম মিষ্টি রসালো যে ফলগুলো রয়েছে, যেমন ধরুন যে আমাদের লেবু রয়েছে, আমরা লেবুর জুস খেতে পারি, ডাব খেতে পারি, জাম্বুরা খেতে পারি, হ্যাঁ, চালতা খেতে পারি। এই ফলগুলো কম মিষ্টি রসালো ফলগুলো আমরা এটা ইফতারের সময় খেতে পারি, কিন্তু সেহরির সময় আমাদের কার্বোহাইড্রেট ইনটেকটা যেন ভালো থাকে, কারণ কি আমরা একটা লম্বা সময় আমরা ফাস্টিং এ যাব। হ্যাঁ, এবং সেহরি খাওয়ার একটি পূর্ব শর্ত হচ্ছে সেটা হচ্ছে যে আমি সেহরির একদম শেষ ভাগে খাবো। সেহরির সময়, শেষ সময় এর জাস্ট 5 থেকে 7 মিনিট আগে খাওয়াটা শেষ করব, এবং সেহরির সময় শেষ হওয়ার অনেকক্ষণ আগে খাবো না। এটা হচ্ছে পূর্ব শর্ত। আমি যত সেহরির সময় শেষ হওয়ার কাছাকাছি সময় খাওয়া শেষ করব, আমাদের হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকিটা তত কম থাকবে। আচ্ছা, না, খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে সুধী মণ্ডলী, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা বলেছেন, যেটা হচ্ছে সেহরির সময় আমরা যেন অবশ্যই কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি থাকি, কারণ সারাদিন আমরা অভুক্ত থাকি, তখন লং টাইম আমাদের শরীরে কোনো ফুড ইনটেক হয় না, যার জন্য আমরা যদি কার্বোহাইড্রেট কম খাই তাহলে হাইপোগ্লাইসেমিয়ার সম্ভাবনা থাকে, শরীরে সুগারের পরিমাণ কমে যায়।
খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমাদেরকে ডক্টর ইমরান দিয়েছেন। আমরা অবশ্যই এটা রমজানে পালন করতে চেষ্টা করব এবং আপনি অত্যন্ত সুন্দরভাবে পুরো রমজানের বিষয়গুলো আমাদের সাথে আলাপ করলেন। এই জন্য আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি শেষ কথায় আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রমজান মাসে ডায়াবেটিস এবং নন ডায়াবেটিক রোগী যারা আছেন তাদের খাদ্যাভ্যাস কেমন হবে, জীবন ধারণ কেমন হবে, ওষুধের ডোজ কিভাবে পরিবর্তিত হবে এবং কিছু সাধারণ সমস্যা নিয়ে, কিছু স্বাভাবিক সমস্যা নিয়ে আমরা এই চ্যানেলের পক্ষ থেকে, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। এই কথাগুলো যদি আপনাদের কোনো কাজে আসে কিংবা রোজা রাখতে আপনাদের সহায়ক কোনো ভূমিকা পালন করে থাকে, তাহলে আমাদের চেষ্টা সার্থক হবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।